ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সম্প্রতিকালের একটা ঘটনার ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি তোমরা দেখো এবং শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই আশা করি ভালো লাগবে। তো আজকের আলোচনা হচ্ছে আমাদের কারেন্ট টপিকের ওপরে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। তোমরা জানো NEP 2020 যেটা হচ্ছে কিনা ন্যাশনাল এডুকেশন পলিসি, অর্থাৎ কি বর্তমান কেন্দ্র সরকার কিন্তু ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে চলেছে। ওকে, আর এটা হচ্ছে 34 বছর পরে পরিবর্তনটা আসছে, কারণ লাস্ট যেবার হয়েছিল 1986 সালে লাস্ট হয়েছিল। তো আমি চেষ্টা করেছি সমস্ত বিষয়গুলোকে তোমাদের জানানোর। ওকে, তো এই বিষয়ে প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের খাতায় কিন্তু নোট করে রাখবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, ভালো করে শোনো। আজকে আমরা জানবো যে নিউ এডুকেশন পলিসিতে অ্যাকচুয়ালি কী হতে চলেছে, কেমন হবে ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা। ওকে, সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনার মধ্যে ঢুকবো। ওকে, তার আগে জানিয়ে দিই, তোমরা যারা নতুন দেখছো তাদের বলি, এই WBCS গাইড চ্যানেলে আমি তোমাদেরকে শুধুমাত্র জিএস সেকশন পড়াবো, অর্থাৎ প্রত্যেকটা জিএস যে সাবজেক্ট রয়েছে সেগুলো আমি সব তোমাদের কমপ্লিট করাবো। আর কেউ যদি তোমরা আমার থেকে ইংলিশ অ্যান্ড ম্যাথ শিখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে আমার আরেকটি চ্যানেল এক্সাম সলিউশন, সেই এক্সাম সলিউশনের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে ভিজিট করতে পারো। ওকে, আচ্ছা দেখো, এই ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা ঘোষণা হয়েছে কবে, 29শে জুলাই 2020। খুব ইম্পর্ট্যান্ট ডেট এটা, 29শে জুলাই 2020। তো মূল কথা হচ্ছে যে এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020কে আনতে হলো কেন। তার কারণ ভারত সরকার দেখলো যে ভারতবর্ষের যে সমস্ত ছেলেমেয়েগুলো গ্র্যাজুয়েট হচ্ছে বা পোস্ট গ্র্যাজুয়েট হচ্ছে, তারা বিদেশে গিয়ে চাকরি পাচ্ছে না। ভালো করে বোঝো, ভারতবর্ষে যে ছেলেটি বা যে মেয়েটি গ্র্যাজুয়েট হলো বা পোস্ট গ্র্যাজুয়েট হলো, সে কী করলো না, বিদেশে গিয়ে চাকরি পাচ্ছে না। তার মানে ভারতের শিক্ষা ব্যবস্থায় গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েটের মানটা খুব কম হয়ে গেছে। সেই দিকটাকে মাথায় রেখে নরেন্দ্র মোদী সরকার, আমি পলিটিক্যাল তোমাদের মানে যার যা থাকতে পারে, কিন্তু তবুও আমি বলছি যে নরেন্দ্র মোদী সরকার এটাকে দেখলেন যে এই এডুকেশন পলিসিটাকে চেঞ্জ করতেই হবে। আরও একটা ব্যাপার, আমাদের দেশের মধ্যেও দেখা গেল যে সমস্ত ছেলেমেয়েরা ITI কমপ্লিট করে বেরোচ্ছে বা ভোকেশনাল ট্রেনিং নিয়ে যখন বেরোচ্ছে, তখন দেখা গেল যে তাদের ট্রেনিংটা শুধু মানে ওই খাতা কলমে হয়েছে, তারা কিন্তু আসলেও নিজেরা ব্যক্তিগতভাবে কিছু করতে পারছে না। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বেরোনোর পরে সে মোটামুটি কিছুই কাজ করতে পারে না, মানে তার সার্টিফিকেটটা হচ্ছে খাতা কলমে সার্টিফিকেট, কিন্তু তার কাজ তার দ্বারা কিছুই হচ্ছে না। সেই জিনিসগুলোকে মাথায় রেখে নরেন্দ্র মোদী সরকার এই যে পয়েন্টটা আমি লিখে রেখেছি, দেখো, এই ন্যাশনাল এডুকেশন পলিসির যে মূল বাক্য, এর যে মেইন গোল, সেটা কি, মেকিং ইন্ডিয়া আ গ্লোবাল নলেজ সুপার পাওয়ার। মানে গ্লোবাল নলেজ সুপার পাওয়ার তৈরি করাটা হচ্ছে ভারতবর্ষের এই নিউ এডুকেশন পলিসির মূল এইম, লক্ষ্য। ওকে, এখানে কি করা হয়েছে, এখানে স্কুলিং সিস্টেম যেটা এতদিন ধরে চলছিল এবং হায়ার স্টাডিজের যে সেকশন, সেটা যেমন চলছিল, সব কিছুর আমূল পরিবর্তন ঘটানো হয়েছে। দেখো, আমাদের ওল্ড স্কুলিং স্ট্রাকচার বা ওল্ড স্কুলিং কারিকুলার স্ট্রাকচারটা যেটা ছিল, সেটা হলো 10+2, মানে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়বে, তারপরে গিয়ে আর 2 বছর পড়বে। 1 থেকে 10 পর্যন্ত পড়ার পরে তুমি হায়ার সেকেন্ডারি দেবে, তারপর তুমি মানে কলেজে ভর্তি হতে পারবে। ওকে, কিন্তু এইখানে যে সিস্টেমটা, নতুন সিস্টেম যেটা করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 5+3+3+4, মানে কত বছর, 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 4 15। এটা 15 ইয়ার্সের, 15 ইয়ার্সের প্রোগ্রাম, 15 ইয়ার্স। তাহলে এখানে কত ইয়ার্সের ছিল, এখানে ছিল 12 ইয়ার্স। তাহলে এক্সট্রা 3 বছর কোথা থেকে আসলো? দেখো, এখানে লিখে রেখেছি, প্রথমটায় আমাদের কী হতো, ক্লাস 1-এ একটা বাচ্চা 6 বছর বয়সে গিয়ে ভর্তি হতো স্কুলে, অর্থাৎ একটা ছেলে স্কুলের মুখ, একটা ছেলে বা একটা মেয়ে স্কুলের মুখ দেখতো 6 বছর বয়সে, এবং 6 বছর থেকে 18 বছরে সে 12 ক্লাস কমপ্লিট করে বেরোতো। কিন্তু নতুন শিক্ষা ব্যবস্থায় যেটা হবে, সেটা হচ্ছে একটা 3 বছরের বাচ্চাকেই স্কুলের প্রাঙ্গণে আনা হবে, এবং সেটা কেমনভাবে কি বিষয় হবে সেটা আমি পরে আলোচনা করছি। কিন্তু এখন থেকে 3 বছরের বাচ্চারা কিন্তু স্কুলের মুখ দর্শন করতে শুরু করবে। এবং এই নিউ এডুকেশন পলিসিতে এমন একটা ব্যাপার হয়েছে
যে বাচ্চাদের স্কুলের প্রতি যে একটা বিতৃষ্ণা ছিল, সেই স্কুলের প্রতি বিতৃষ্ণা কিন্তু এখন আর থাকবে না নতুন শিক্ষা ব্যবস্থায়। কেন থাকবে না আমি সেটা ধীরে ধীরে আলোচনা করছি। এবার চলে এসো হায়ার স্টাডিজের ক্ষেত্রে। আমরা যখন ওল্ড হায়ার এডুকেশন কারিকুলার স্ট্রাকচার দেখি তখন আমরা দেখেছিলাম গ্র্যাজুয়েশন 3 বছরের এবং তারপর 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন। মানে এমএ বা এমএসসি বা এমকম কমপ্লিট করতে গেলে তোমাকে কী করতে হতো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে 2 বছর পড়তে হতো। এটা ওল্ড স্ট্রাকচার ছিল, তাই না? কিন্তু নিউ স্ট্রাকচারে কী করা হয়েছে, নিউ স্ট্রাকচারে গ্র্যাজুয়েটের জন্য 3 থেকে 4 বছর রাখা হয়েছে এবং পোস্ট গ্র্যাজুয়েটের জন্য 1 থেকে 2 বছর রাখা হয়েছে। ব্যাপারটা কী হবে ধীরে ধীরে আমরা আলোচনা করব। তাহলে টুডেজ টপিক ডিটেলস ডিসকাশন অন দিস টপিক ফর আপকামিং এক্সামস। তোমাদের যে আপকামিং এক্সামসগুলো রয়েছে সেই বিষয়ে কিন্তু এখানে জানিয়ে দেব। আর একটা কথা এখানে বলে দিই, মন দিয়ে শোনো। 4th অগাস্ট পিএসসি কিন্তু আবার নোটিফিকেশান জারি করেছে। পিএসসি আবার নোটিফিকেশান জারি করে কিন্তু পরীক্ষার শিডিউলগুলো জানিয়ে দিয়েছে এবং এই বর্তমান মানে 4th অগাস্টের নোটিফিকেশান অনুযায়ী তোমাদের ডব্লিউবিসিএস পরীক্ষা কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসের 7 তারিখেই হবে। যেটা ডেট ছিল সেই ডেটেই কিন্তু পরীক্ষা হবে, এটা জানিয়ে দিলাম। ওকে, আর এই বিষয়ে আমি একটা ভিডিও পরবর্তী সময় করে দিচ্ছি। ওকে, তবে মনে রাখো তোমাদের আপকামিং ডব্লিউবিসিএস পরীক্ষা কিন্তু 7ই ফেব্রুয়ারি হচ্ছে অ্যাকর্ডিং টু 4th অগাস্ট নোটিফিকেশান ফ্রম পিএসসি। ওকে, আচ্ছা, এবার চলো আমরা ডিটেলস ডিসকাশনের মধ্যে ঢুকি। দেখো, এডুকেশন পলিসির যে এভলিউশন হয়েছে ভারতবর্ষে, তো সেই ভারতবর্ষে এডুকেশন পলিসির এভলিউশনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, এগুলো নোট করবে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে কোয়েশ্চেন এবার আসতেই পারে। ঠিক আছে, দেখো নাম্বার 1, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। সর্বপ্রথম ভারতবর্ষে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন গঠন করা হয় 1948 থেকে 1949-এর মধ্যে এদের কাজকর্ম চলে। দ্বিতীয় কমিশন গঠন করা হয় সেকেন্ডারি হায়ার এডুকেশনের জন্যে এবং সেটা 1952 থেকে 1953 পর্যন্ত তাদের কাজকর্ম চালায়। তারপর এডুকেশন কমিশন আন্ডার ডক্টর ডিএস কোঠারি, ডক্টর কোঠারি কমিশন, যেটা নাম শুনেছ কোঠারি কমিশন, 1964 থেকে 1966 কোঠারি কমিশনের রিপোর্ট অনুযায়ী এই নতুন পলিসি ঠিক হয়েছিল। এবং ন্যাশনাল পলিসি অন এডুকেশন ফার্স্ট, তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবে যে প্রথম ন্যাশনাল পলিসি অন এডুকেশন কবে হয়েছিল। প্রথম ন্যাশনাল পলিসি অন এডুকেশন হয়েছিল 1968-এ হয়েছে। এবার এই 5 নম্বর পয়েন্টটাও গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মাথায় রেখো। 42তম সংবিধান সংশোধনীতে, অর্থাৎ যেটা 1976 সালে হয়েছিল, সেটাতে এডুকেশন কেম আন্ডার কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট মানে কি, যুগ্ম তালিকা, অর্থাৎ যেখানে কেন্দ্রের এবং রাজ্যের উভয়ের ভূমিকা যেখানে থাকে সেটাকে বলা হয় কনকারেন্ট লিস্ট। আমরা যখন সংবিধান পড়ব তখন এগুলো আমরা সব জানবো। ওকে, কিন্তু এই পয়েন্টটা আমি লিখে রেখেছি এই কারণেই যে এখানে গুরুত্বপূর্ণ ডিসকাশন বলতে, এই শিক্ষার ব্যাপারটা কিন্তু আগে ছিল স্টেটের কাছে। হ্যাঁ, মানে আগে রাজ্যের ওপরে সমস্ত শিক্ষার দায়ভার দেওয়া ছিল, কিন্তু 42তম সংশোধনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাটাকে কেন্দ্র এবং রাজ্য কনকারেন্ট লিস্টের মধ্যে আনা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে 42তম সংবিধান সংশোধনীতে কি করা হয়, রাজ্যের হাতের থেকে শিক্ষার ক্ষমতাটাকে কেন্দ্র এবং রাজ্য উভয়ের হাতে দেওয়া হয়। ওকে, গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। ওকে, আচ্ছা, দ্বিতীয়বারের জন্য ন্যাশনাল এডুকেশন পলিসি কবে হয়েছিল? দ্বিতীয়বারের জন্য ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছিল 1986-এ। আর এই যে 2020 সালে আসলো আমাদের ন্যাশনাল এডুকেশন নিউ পলিসি। ওকে, তাহলে 3টে এডুকেশন পলিসি ভারতবর্ষে হয়েছে। সর্বপ্রথম 1968, তারপর 1986, তারপর 2020। ওকে, এবার এখান থেকে এই যে টাইম পিরিয়ড দেখো, 34 ইয়ার্স, 34 বছর পরে নতুন শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে লাগু হতে যাচ্ছে। ওকে, এবার এই 2020 যে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, এটাকে আনার আগে কিন্তু মোদী সরকার সর্বপ্রথম 2016 সালে টিএসআর সুব্রমণিয়াম কমিটির রিপোর্ট নেন। অর্থাৎ টিএসআর সুব্রমণিয়াম কমিটিকে নিয়োগ করেন তিনি এই এডুকেশন সিস্টেমটাকে পর্যবেক্ষণ করার জন্যে, এবং তিনি 2016-তে রিপোর্ট দেন। তারপরে তিনি আমাদের ইসরোর ফর্মার চিফ, হ্যাঁ, ডক্টর কে কস্তুরী রঙ্গন কমিটি নিয়োগ করেন এবং সেই কে কস্তুরী রঙ্গন কমিটির রিপোর্ট অনুযায়ী 2019-এ তার যে রিপোর্ট জমা দেয়, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু এই নিউ এডুকেশন পলিসি কিন্তু গঠিত হচ্ছে। তাহলে এটা মনে রাখতে হবে যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোন কমিটির রিপোর্ট অনুযায়ী হচ্ছে,
এটা হচ্ছে ডক্টর কে কস্তুরীরঙ্গন কমিটির রিপোর্ট অনুযায়ী হচ্ছে। এবং এটাও মনে রাখবে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র যে ড্রাফট যে তৈরি করেছেন তিনি কিন্তু ডক্টর কস্তুরীরঙ্গনের আন্ডারে যে প্যানেল ছিল সেই প্যানেল কিন্তু তৈরি করেছেন। ওকে, তো আমাদের ক্ষেত্রে ডক্টর কে কস্তুরীরঙ্গন খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেল, কারণ এই কস্তুরীরঙ্গন মানে 2021 সাল পর্যন্ত চলবে কিন্তু এনার সম্পর্কে কথাবার্তা। ওকে, ইনি আমাদের ইসরোর ফর্মার চিফ কিন্তু। ওকে, আচ্ছা, এবার আমরা দেখে নিই যে আসলে স্কুলিং স্ট্রাকচারটা কেমন কি হলো। তোমরা আগে দেখতে পাচ্ছ যে দুটো সেকশনে ভাগ করা ছিল স্কুলিংটা। এই টোটাল স্কুলিংটাকে টোটাল দুটো সেকশনে ভাগ করা ছিল। একটা হচ্ছে 1 to 10 ক্লাস, মানে ক্লাস 1 to 10, যেখানে বাচ্চারা ভর্তি হতো 6 বছর বয়সে, 16 বছর বয়সে মাধ্যমিক পাশ করে বেরিয়ে যেত, এবং তারপর 17 বছর আর 18 বছরে তারা 11 ক্লাস আর 12 ক্লাস হায়ার সেকেন্ডারি কমপ্লিট করতো। ঠিক আছে, কিন্তু বর্তমান পলিসি অনুযায়ী এই যে নতুন এটা হচ্ছে NEP, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা স্ট্রাকচারটা। এখানে কি হচ্ছে দেখো, তোমার স্ট্রাকচার হচ্ছে 5+3+3+4, মানে প্রথম 5 বছর পড়তে হচ্ছে এই যে সেই প্রথম 5 বছর। এখানে কি হচ্ছে, অঙ্গনওয়াড়ির 3 ইয়ার্স এবং ক্লাস 1 and 2, মানে একটা বাচ্চাকে 3 বছর বয়সেই স্কুলের প্রাঙ্গণে আনা হচ্ছে। কার মাধ্যমে? অঙ্গনওয়াড়ি স্কুলের মাধ্যমে, যেটা আমাদের এখন চলছে। এবার মনে রাখবে, এই 3 বছর থেকে 6 বছর বয়সে এই যে বাচ্চাদের শিক্ষাটা দেওয়া হবে, এই সেকশানে শুধুমাত্র তাদেরকে করা হবে, তাদের শিক্ষার মধ্যে যেটা থাকবে তাদের সিলেবাস, সেটা শুধু প্লেয়িং। মানে এই 5 বছরের প্রথম 3 বছর একটা বাচ্চা 3 বছরে স্কুলের প্রাঙ্গণে যাচ্ছে, অর্থাৎ আগে যে বাচ্চারা বাইরে দিয়ে খেলাধুলো করে বেড়াতো, এখন তারা স্কুলে গিয়ে খেলাধুলো করবে। অর্থাৎ স্কুলে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম থাকবে, স্কুলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থাকবে, সেগুলো তারা করবে। তাহলে আগে ছেলেমেয়ে যখন স্কুলে যেত তখন তাকে কী হতো, বই ধরিয়ে দেওয়া হতো, হ্যাঁ, এবং এই জন্যে পড়াশুনো করতে হতো, এই জন্যে বাচ্চারা স্কুলে যেতে চাইতো না। কিন্তু বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা যদি লাগু হয়, এবং এটা সত্যি বিশ্বাস করো আমি মনে প্রাণে চাইতাম যে ভারতবর্ষে এরকম একটা শিক্ষা ব্যবস্থা লাগু হোক, তো মোদী সরকারকে ধন্যবাদ এরকম একটা শিক্ষা ব্যবস্থা আনার জন্যে। এবার দেখো, এই যে প্লেয়িং, অর্থাৎ অঙ্গনওয়াড়ির এই যে 3 বছর, মানে একটা বাচ্চার 3 বছর থেকে 6 বছর পর্যন্ত বাচ্চাটা স্কুলে আসবে শুধু খেলাধুলা করার জন্যে, পরিষ্কার কথা। আর সেই খেলাধুলার মধ্য দিয়ে তাকে বিভিন্ন জিনিস শেখানো হবে, 1, 2, 3, 4 কালার, ওকে, বিভিন্ন ধরনের রং শেখানো হবে, পাখি শেখানো হবে, কোনটা কোন প্রাণী এগুলো শেখানো হবে, মানে খেলাধুলার মধ্য দিয়ে যত কিছু অ্যাক্টিভিটি আছে সেগুলো। তাহলে এখন কী হবে, বাচ্চাদের কিন্তু ইন্টারেস্ট তৈরি হবে যে স্কুলে যাই, স্কুলে গেলে খেলতে পারবো, ঠিক না? আচ্ছা, যখন বাচ্চার 6 বছর কমপ্লিট হলো, অঙ্গনওয়াড়ির যখন 3 বছর পড়াশুনো শেষ হলো, অঙ্গনওয়াড়িগুলো মানে কিন্তু এটা অ্যাটাচড করা হবে প্রাইমারি স্কুলের সঙ্গে। মনে রেখো 3টে সেকশন, একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি একা যেখানে রয়েছে সেখানেও অ্যাক্টিভিটিগুলো হবে, তারপর হচ্ছে একদম প্রাইমারি স্কুলের সাথে অ্যাটাচড যদি থাকে সেখানেও হবে, ঠিক আছে? এবং যে সমস্ত অঙ্গনওয়াড়িগুলো যেখানে অঙ্গনওয়াড়ি নেই, প্রাইমারি স্কুল রয়েছে শুধু, সেইখানেও কিন্তু অ্যাক্টিভিটিগুলো এই 3 বছর থেকে শুরু হয়ে যাবে। এবার যখন 6 বছর বয়স বাচ্চার কমপ্লিট হলো, তখন সে কি করছে, 7 নম্বর বয়সে সে ক্লাস 1-এ উঠছে, ঠিক আছে? 7 বছর বয়সে সে ক্লাস 1-এ উঠছে, ক্লাস 1-এ, এবং 8 নম্বর বয়সে সে ক্লাস 2-তে উঠছে। এই 8, 7, 8 এই ক্লাস 1 and 2-তে তাকে কী পড়ানো হবে, তাকে সাবজেক্ট সম্পর্কে ধারণা দেওয়া হবে, ঠিক আছে? অর্থাৎ তার কোন বিষয়ে কী পড়ানো হয়, হ্যাঁ, এই সমস্ত সাবজেক্ট সম্পর্কে, ইংরাজি কী, বাংলা কী, বিজ্ঞান কী, হ্যাঁ, সংখ্যা কী, অঙ্ক কী, এই সমস্ত ধ্যান ধারণাগুলো তাদের মধ্যে আস্তে আস্তে দেওয়া হবে। এবং মনে রেখো, এই প্রথম 5 বছরের যে পড়াশুনো, এই প্রথম 5 বছরের পড়াশুনোর মধ্যে বাচ্চাদের কোনো পরীক্ষা হবে না, ঠিক আছে? যদিও এখনও সম্পূর্ণ মানে ড্রাফটগুলোকে এখনও মোটামুটি সেভাবে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়নি, তবুও বলছি যে প্রথম 5 বছর বাচ্চারা যে ক্লাস 2 পর্যন্ত পড়বে সেখানে তাদের কোনো পরীক্ষা হবে না, জাস্ট তাদেরকে শেখানো হবে। যেমন ক্লাস 2-তে তাদেরকে কবিতা শেখানো হচ্ছে, ক্লাস 1-এ মানে কোনো জিনিস মুখস্থ করার, মানে খেলার মধ্য দিয়ে সমস্ত পড়াশুনোগুলো চলবে, ওকে? তারপর তার যখন 9 বছর বয়স হবে, 9, 10, 11 বছর সে কোথায় পড়বে, ক্লাস 3, 4, 5। এই ক্লাস 3, 4, 5-এ এসে তাকে প্রথম বই দেওয়া হবে, প্রথম বুক সে হাতে পাবে, এবং এই বই থেকে সে
অঙ্ক, বাংলা, ইংরেজি সমস্ত পড়তে পারবে। এবার এখানে কিন্তু পরীক্ষা হবে তার, ওকে, যেমনটা এখন হয় সেরকম পরীক্ষা কিন্তু এই 3 বছরে হবে, এই 3 বছরে, ঠিক আছে, এই 3 বছরে হবে। এই 3 বছরে সে তার পরীক্ষা হতে শুরু করবে 3, 4, 5, অর্থাৎ এখানে সে পরীক্ষার ধারণাটা পাবে যে কীভাবে পরীক্ষা হচ্ছে না হচ্ছে, ওকে। এবার এই জায়গাটা মনে রাখবে, এই যে 5, এই যে স্টেজ, এই যে 8 বছর শুরুর, একটা বাচ্চার শুরুর 8 বছরে সেই বাচ্চা কোন ভাষায় পড়াশুনো করবে, এটা একটা বড় কথা। এখানে সরকার বলেছে যে এই 8 বছর পর্যন্ত, মানে বাচ্চার 11 বছর এবং তার শিক্ষা ব্যবস্থার 8 বছর পর্যন্ত সে তার মাতৃভাষায় পড়াশুনো করবে, সে তার মাতৃভাষায় পড়াশুনো করবে। আর যদি কেউ চায় অন্য কোনো ভাষায় পড়াতে, তাহলে সে অন্য কোনো ভাষায় পড়তেই পারে, কোনো ফোর্স নেই, কিন্তু এই পর্যন্ত সে তার মাতৃভাষায় পড়াশুনো করতে পারবে, কোনো সমস্যা নেই। এবার চলে এসো সব থেকে ভাইটাল এটা, ক্লাস 6, 7 অ্যান্ড 8, 12 থেকে 14 বছর বয়স। এই সময়সীমার মধ্যে কি হচ্ছে, যখনই বাচ্চা ক্লাস 6-এ উঠছে, 6-এ তার সমস্ত সাবজেক্টগুলির সাথে সাথে তার কিছু ভোকেশনাল ট্রেনিং শুরু হয়ে যাচ্ছে। ভোকেশনাল ট্রেনিং বা ভোকেশনাল এডুকেশন তার শুরু হয়ে যাচ্ছে। কখন থেকে? ক্লাস 6 থেকে, বোঝো, মানে কোডিং, হ্যাঁ, যেটা দিয়ে সফটওয়্যার তৈরি করা হয় না, সফটওয়্যার বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করা, যে কোডিং, তো ক্লাস 6 থেকে কোডিং কম্পালসারি সাবজেক্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা স্কুলের জন্যে। কোডিং প্রত্যেকটা বাচ্চাকে শিখতে হবে, তার সাথে সাথে কি ভোকেশনাল এডুকেশন তাকে কিন্তু করতে হবে। এবার ভোকেশনাল এডুকেশনটা কেমন? ধরে নাও কোনো বাচ্চা পেইন্টিং করতে ভালোবাসে, কোনো বাচ্চা আবার গান গাইতে ভালোবাসে, কোনো বাচ্চা আবার ইলেকট্রিক মেকানিকে তার ভালো দক্ষতা আছে বা তার ওই দিকে ধ্যান আছে, আবার ধরো কোনো বাচ্চা সাইকেল রিপেয়ার করতে পারে বা তার ওই সাইকেল রিপেয়ার করতে ভালো লাগে। তো এই যে 6 to 8 এর মধ্যে কি হচ্ছে, ভোকেশনাল এডুকেশনটা কম্পালসারি করা হচ্ছে। মানে এই সময় বাচ্চাদের জন্য কি করা হবে, সপ্তাহে একটা দিন এই ইন্টার্নশিপ করানো হবে। ইন্টার্নশিপ মানে ব্যাগলেস স্কুল ডেজ, মানে স্কুলে যেতে হবে কিন্তু ব্যাগ নিয়ে যেতে হবে না। তাহলে ওই দিনগুলোতে কী হবে, ওই দিনগুলোতে লোকাল এরিয়া, একটা স্কুলের লোকাল এরিয়ায় যে সমস্ত মেকানিক আছে, সাইকেল রিপেয়ারিং মেকানিক আছে, ইলেকট্রিক মেকানিক আছে, বিভিন্ন পেইন্টার আছে, মিউজিশিয়ান, তাদের কাছে তারা গিয়ে কিন্তু শিখবে, অর্থাৎ কোনো স্কুলের বইপত্র লাগবে না, জাস্ট তাদের কাছে ইন্টার্নশিপ গ্রহণ করবে, ঠিক আছে, মানে তাদের কাছে গিয়ে শিখবে। বা এমনও হতে পারে প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা করে বিল্ডিং তৈরি করে দেওয়া হবে, সেই বিল্ডিংয়ে এক সপ্তাহে একটা দিন একজন করে আসবেন। যেমন আজকে মনে করো যে সাইকেল রিপেয়ারিং মেকানিক এসছে, কালকে দেখা গেলো ইলেকট্রিক মেকানিক এসছে, তারপর দিন দেখা গেলো মিউজিশিয়ান এসছে, ঠিক না, এইভাবে। অর্থাৎ ভোকেশনাল ট্রেনিংটা কিন্তু ক্লাস 6 থেকে শুরু হয়ে যাচ্ছে। এতে কি হবে জানো, এতে যে ফিউচার বাচ্চারা যখন 12 ক্লাস কমপ্লিট করে বেরোবে, 12 ক্লাস কমপ্লিট করে বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু তাদের মধ্যে এমন দক্ষতা হয়ে যাবে যে তারা হাতে কলমেও সব কিছু করতে পারবে, মানে সব কিছুই করতে পারবে, তার সার্টিফিকেটও থাকবে এবং হাতে কলমে সে সব কাজও করতে পারবে, মানে ট্যালেন্টেড সব বাচ্চা তৈরি হবে কিন্তু এখন থেকে, ওকে। এবার দেখো 15 বছর থেকে 18 বছর পর্যন্ত এই যে 4 বছর, এখানে মাধ্যমিকের আর কোনো গুরুত্ব থাকছে না। মাধ্যমিক পরীক্ষা এতদিন যেমন গুরুত্ব ছিল ক্লাস 10th এমপি পরীক্ষা, তো মাধ্যমিক পরীক্ষার এখন আর কোনো গুরুত্ব থাকছে না। এখন একটাই বোর্ড পরীক্ষা হবে, দ্যাট ইজ 12th। 12 ক্লাসটাই একমাত্র এখন বোর্ড পরীক্ষা হচ্ছে। এই 9, 10, 11, 12 এখানে এসে মানে কি কোনো স্ট্রিম থাকছে না। মানে আগে কি সায়েন্স ছিল, আর্টস ছিল, কমার্স ছিল, এখন আর কোনো স্ট্রিম থাকবে না। যার যা ইচ্ছা সে সেই সাবজেক্ট নিয়ে পড়াশুনো করতে পারবে, বোঝা গেল? কোনো স্ট্রিম থাকছে না, যার যা খুশি। মানে ধরো কেউ অঙ্ক পড়তে চায়, অঙ্কর সাথে দেখা গেল তার ভূগোল ভালো লাগে, সে ভূগোল পড়লো। এবার মনে করো কেউ ফিজিক্স পড়ছে, ফিজিক্সের সাথে তার কিন্তু কি না মিউজিক শিখতে শখ, সে মিউজিক নিয়ে পড়লো। আবার মনে করো কেউ হিস্ট্রি পড়ছে, হিস্ট্রির সঙ্গে তার বায়োলজি পড়তে খুব ভালো লাগে, তাহলে সে হিস্ট্রির সঙ্গে বায়োলজি পড়লো। তো এরকম হয়, মানে কোনো স্ট্রিম থাকবে না, সায়েন্স, কমার্স, আর্টস এরকম কিছু থাকবে না। যে বাচ্চাটার যে সাবজেক্ট ভালো লাগবে সে সেই সাবজেক্টটা গ্রহণ করতে পারবে, সে সেই সাবজেক্টে পড়াশোনা করতে পারবে, দ্যাটস অল, ওকে। আর ভোকেশনাল এডুকেশনটা কিন্তু কম্পালসারি করা হচ্ছে, প্রত্যেকটা বাচ্চাকে ভোকেশনাল এডুকেশন গ্রহণ করতেই হবে, ওকে। তাহলে বুঝতে পারছো, এই পদ্ধতিতে যদি স্কুলিং সিস্টেমটা চালু হয়ে যায়, তাহলে দেখো চায়নাতে কি করা হয় জানো কি, চায়নাতে
এই ক্লাস 4 থেকে বাচ্চাদের হাতে না টুল কিট দিয়ে দেওয়া হয় স্কুল থেকে, যে টুল কিটের মধ্যে ব্যাটারি থাকে, লাইট থাকে, ছোট ছোট জিনিস যন্ত্রপাতি এটা সেটা থাকে, আর বাচ্চারা ওগুলো নিয়ে খেলার ছলে বিভিন্ন জিনিস কিন্তু তৈরি করে ফেলে। এই জন্য তোমরা দেখবে যে এই পৃথিবীতে সব থেকে কোনো খেলনা যদি প্রডিউস করতে পারে সেই দেশটা হলো চায়না। চায়নায় কিন্তু খেলনা প্রডিউস করে সব থেকে বেশি, কারণ ওখানে এই বাচ্চাদের ছোট্টবেলা থেকেই এই যে ভোকেশনাল এডুকেশন সেটা কিন্তু দেওয়া হয়, আর সেই ভোকেশনাল এডুকেশন তারা পাওয়ার ফলে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করে এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারে, টেকনোলজিতে উন্নত হয়ে গেছে। এবং সেটা কিন্তু ভারতবর্ষের ভারত সরকার টার্গেট রেখেছে আগামী 2030, মানে 10 বছর, আগামী 10 বছরের মধ্যে ভারতকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, এটা ভারতের লক্ষ্যমাত্রা। ওকে, তো এই ছিল মোটামুটি স্কুলিং সিস্টেম। আর এবার আরেকটা কথা বলে দিই, স্কুলে যে মার্ক দেওয়ার ব্যাপারটা, তাই না, রেজাল্ট যেটা পাবলিশ হবে, মার্ক দেওয়ার ক্ষেত্রে কতগুলো কাহিনী থাকছে। যেমন এখানে সেকশন করা হচ্ছে যে তুমি নিজেকে মার্ক দিতে পারবে, মানে তুমি নিজের অ্যাসেসমেন্ট করবে। তুমি একটা পরীক্ষা দেওয়ার পরে তোমাকে শিক্ষক মহাশয়রা জিজ্ঞেস করবে যে এই পরীক্ষা বা এই বর্ষ যখন শেষ হলো তখন তুমি নিজেকে কত মার্ক দিতে চাও, মানে তোমার এই সারা বছরে পড়াশুনো কেমন ছিল সেটার উপরে ভিত্তি করে তুমি নিজে মার্ক দাও। তারপরে আর কে মার্ক দেবে? তারপর তার পারিপার্শ্বিক, তার যে ক্লাসমেটস তারা তাকে মার্ক দেবে। এতে কি হবে, আস্তে আস্তে ছেলেমেয়েরা কারো সঙ্গে গণ্ডগোল করবে না, প্রত্যেকের সাথে সৌহার্দ্য সমভাব বজায় রাখবে। কারণ প্রত্যেকটা বাচ্চার মনের মধ্যে থাকবে যে আমার পরীক্ষার সময় কিন্তু এরাও আমাকে মার্ক দেবে, তাই আমি যদি কারোর সঙ্গে কোনো গণ্ডগোল করি বা তাদেরকে যদি কাউকে আমি কোনোভাবে দুঃখ কষ্ট দিয়ে থাকি তাহলে তারা কিন্তু আমাকে মার্ক দেবে না। এই জন্য কী হবে, বাচ্চাদের যে আচরণ, বিহেভিয়ার, সেটাতেও কিন্তু চেঞ্জ আসবে। ওকে, আর ধরে নাও পরীক্ষা যেটা হবে, পরীক্ষা হচ্ছে 6 মাস অন্তর অন্তর এক একটা করে পরীক্ষা হবে। আগে যেমন হতো হাফ ইয়ারলি পরীক্ষা হবে অ্যান্ড অ্যানুয়াল পরীক্ষা হবে, বছরে 2টো করে পরীক্ষা হবে, 6 মাস পর একটা পরীক্ষা হবে, আর 12 নম্বর মাসে গিয়ে একটা পরীক্ষা হবে। তো ওভারঅল এই হচ্ছে তোমার নিউ স্কুলিং সিস্টেম। ঠিক আছে, বোঝা গেল? ভেরি গুড। এবার আমরা দেখে নিই যে হায়ার এডুকেশনে কী পরিবর্তন আসলো। হায়ার এডুকেশনে দেখতেই পাচ্ছ, আগেও আলোচনা করেছি, 3 থেকে 4 বছরের গ্র্যাজুয়েশন, 1 থেকে 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন। হ্যাঁ, দেখো গ্র্যাজুয়েশনের মধ্যে কি করা হচ্ছে, মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম রাখা হচ্ছে। মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম কি আমি একটু পরে বলছি, আগে শোনো। আগে কি করা হতো যে কেউ মনে করো গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে, গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে দেখা গেল ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পরে তার বিভিন্ন যে কোনো একটা কারণের জন্য সে আর পড়াশুনো করতে পারলো না। তো সে যখন আর পড়াশুনো করতে পারলো না তখন কিন্তু তার কোনো মূল্যই নেই। সে যে গ্র্যাজুয়েশনে একটা বছর পড়লো কলেজে, তার কোনো মূল্যই নেই, ঠিক না? কিন্তু এটা মাথায় রেখো, এই নতুন শিক্ষা ব্যবস্থা অনুযায়ী কেউ যদি ফার্স্ট ইয়ার পাসড করে তখন তাকে দেওয়া হবে সার্টিফিকেট, অর্থাৎ তখন তাকে এটা সার্টিফিকেট কোর্স বলা হচ্ছে। অর্থাৎ 1 বছর গ্র্যাজুয়েশনে তুমি পড়লে তোমাকে দেওয়া হবে সার্টিফিকেট, অর্থাৎ সার্টিফিকেট কোর্স। তুমি যদি গ্র্যাজুয়েশন 2 বছর করে ছেড়ে দাও তাহলে তোমাকে ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে, মানে ডিপ্লোমা কোর্স। তুমি যদি 3 বছর গ্র্যাজুয়েশন করে ছেড়ে দাও তখন তোমাকে বলা হবে গ্র্যাজুয়েট, এবং এই 3 বছর কমপ্লিট করলেই তুমি এলিজিবল ফর কম্পিটিটিভ এক্সাম। এই যে আমাদের বিএ পাশে যেমন WBCS পরীক্ষা আমরা দেবো, আমাদের এর জন্য কী কোয়ালিফিকেশান লাগবে? গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান লাগবে। আবার ইউপিএসসি যারা দেবে তাদের জন্য কি লাগবে? গ্র্যাজুয়েট লাগবে। সিজিএল যারা দেবে তাদের জন্য কি? গ্র্যাজুয়েট। তো এই 3 বছর কমপ্লিট করলেই সে কিন্তু গ্র্যাজুয়েট হয়ে যাবে, গ্র্যাজুয়েট কোর্সে কমপ্লিট করলো। এবার 4th ইয়ার এর সঙ্গে অ্যাড করা হয়েছে। এবার 4th ইয়ারও যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, এই 4th ইয়ারে যে পড়াশোনাটা হবে সেটা টোটালি রিসার্চ বেসড, মানে বুঝতে পারছো, কলেজেই এখন তোমাকে গবেষণার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই কলেজ লেভেলে তুমি যখন রিসার্চ করছো কোনো একটা সাবজেক্ট নিয়ে এবং তুমি যখন পাশ করে বেরোচ্ছ তখন তোমাকে শুধু গ্র্যাজুয়েট বলা হচ্ছে না, তোমাকে বলা হচ্ছে রিসার্চ গ্র্যাজুয়েট। ওকে, রিসার্চ গ্র্যাজুয়েট, বোঝা গেল? তাহলে কি সিস্টেম। আর মাল্টিপল এন্ট্রি এক্সিট মানে কি, মনে করো তোমাদের জন্য একটা করা হবে, একটা ক্রেডিটস ব্যাংক তৈরি করা হবে, ঠিক আছে? ব্যাংক অফ ক্রেডিটস, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস তৈরি করা হবে, ব্যাংক অফ ক্রেডিটস। এই ব্যাংক অফ ক্রেডিটসের কাছে না সমস্ত ইনফরমেশান থাকবে, প্রত্যেকটা ছাত্রের ইনফরমেশান এই ব্যাংক অফ ক্রেডিটসের কাছে থাকবে, যে তুমি ফার্স্ট ইয়ার কমপ্লিট করলে কত মার্ক পেলে, সেকেন্ড ইয়ার কমপ্লিট করলে কত মার্ক পেলে, তারপর পড়াশুনো ছেড়ে দিলে কি না সেটাও, মানে সমস্ত ধরনের ইনফরমেশান এই ব্যাংক অফ ক্রেডিটের কাছে থাকবে। এবার মনে করো তুমি ফার্স্ট ইয়ারে পড়াশুনো করে আর করতে পারলে না,
তুমি সার্টিফিকেট কোর্স কমপ্লিট করলে, সার্টিফিকেট পেয়ে গেলে। এবার 2 বছর পরে মনে হলো যে না, তুমি আবারও পড়াশুনো করতে চাও, তখন তুমি কি করবে, সরাসরি সেকেন্ড ইয়ারে এসে ভর্তি হতে পারবে। কেন? কারণ তোমার ইনফরমেশন এই ব্যাঙ্ক অফ ক্রেডিটসে রয়েছে। যখন তোমার এই সার্টিফিকেট কোর্সের রোল নাম্বার দিয়ে যখন চেক করা হবে, তখন দেখা হবে হ্যাঁ তুমি সত্যিই গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছিলে, তারপর পড়োনি। তো নিশ্চয়ই কেউ যদি বলে আমি আমি মনে করো 10 বছর পরে এসে বলছি আমি পড়বো, সেরকম হবে না। অ্যাকচুয়ালি টাইম একটা লিমিট বেঁধে দেওয়া হবে, সেটা পরবর্তী সময়ে রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি হবে, তখন আমরা দেখে নেব। কিন্তু এই মাল্টিপল এন্ট্রি অ্যান্ড মাল্টিপল এক্সিট মানে হলো এই যে তুমি চাইলে পড়াশোনা এখান থেকে ছেড়ে দিয়ে আবার 2 বছর পরে কিন্তু তুমি আবার এই থার্ড ইয়ারে গিয়ে জয়েন করতে পারো। ওকে, এটা একটা খুব ভালো সিস্টেম হয়েছে, কারণ অনেকে অনেক সমস্যার কারণে পড়াশুনো করতে পারে না, বিভিন্ন সমস্যা হয়, আবার তা কিছুদিন পরে তার কিন্তু পরিস্থিতি ঠিক হয়ে যায় পড়াশুনো করার মতো। তো এটা হচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সবথেকে বড় কথা, আগে যদি কেউ 2 বছর গ্র্যাজুয়েশন করে ছেড়ে দিত, সে কিচ্ছুই পেত না পেত কোনো সার্টিফিকেট, না পেত কোনো কিছু। কিন্তু এখন হবে, ফার্স্ট ইয়ার কমপ্লিট করে বেরোনোর সঙ্গে সঙ্গে তোমাকে সার্টিফিকেট কোর্সের সার্টিফিকেট দেওয়া হবে, সেকেন্ড ইয়ার কমপ্লিট করে বেরোনোর পরে তোমাকে ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে, থার্ড ইয়ার কমপ্লিট করার পর তোমাকে গ্র্যাজুয়েট সার্টিফিকেট দেওয়া হবে, এবং ফোর্থ ইয়ার তুমি যদি কমপ্লিট করে বেরো তাহলে তোমাকে রিসার্চ গ্র্যাজুয়েটের সার্টিফিকেট দেওয়া হবে। বোঝা গেল? এবার এই পোস্ট গ্র্যাজুয়েশন দেখো 1 বা 2 বছরের। 1 বা 2 বছরের কেন? তুমি যদি কলেজেই যদি ফোর্থ ইয়ারের গ্র্যাজুয়েশনটা করে ফেলো, তাহলে মাস্টার ডিগ্রি করতে গেলে, ইউনিভার্সিটিতে করতে গেলে তোমাকে 1 বছরের ইউনিভার্সিটি মাস্টার ডিগ্রি করতে হবে। দেখো, ইফ ইউ কমপ্লিট 4 ইয়ার্স অফ গ্র্যাজুয়েশন, তুমি যদি গ্র্যাজুয়েশনের 4টে বছরই কমপ্লিট করো, ইউর মাস্টার ডিগ্রি উইল বি অফ 1 ইয়ার, তাহলে তোমার মাস্টার ডিগ্রি 1 বছরের জন্য করতে হবে। ইফ ইউ কমপ্লিট কমপ্লিট 3 ইয়ার্স অফ গ্র্যাজুয়েশন, আর তুমি যদি 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, তাহলে মাস্টার ডিগ্রিতে গিয়ে তুমি কি করবে, 2 বছরের গ্র্যাজুয়েশন করতে পারবে, 2 বছরের গ্র্যাজুয়েশন করতে হবে তোমাকে। ওকে, আর একটা বড় পয়েন্ট এখানে রাখা হয়েছে, ইউ ক্যান কমপ্লিট কম্বাইন্ড গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন ইন 5 ইয়ার্স। কিন্তু তুমি যদি চাও যে আমি একবারে গ্র্যাজুয়েশন আর মাস্টার ডিগ্রি কমপ্লিট করে, মানে গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন একবারে কমপ্লিট করে বেরোবো, তাহলে তুমি কিন্তু সেটা 5 বছরে পড়াশোনা করে বেরিয়ে যেতে পারবে। বোঝা গেল? খুব ভালো একটা সিস্টেম এখানে কিন্তু করেছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, বোঝা গেল? ওকে, তাহলে হায়ার সেকেন্ডারিতে কি হলো বা তার পরবর্তী সময় কি হলো, এতে কি হবে, এতে প্রত্যেকটা বাচ্চার মধ্যে একটা নতুন ধরনের কিন্তু একটা মানসিকতা তৈরি হবে, পড়াশোনার প্রতি একটা নিজস্ব যে চাহিদা। কারণ তুমি মনে করো যে এটা অনেক সময় দেখা যায় যে ছেলেটি সায়েন্স নিয়ে পড়ছে, সে তার মনে করো ম্যাথ ভালো লাগে না, কিন্তু সায়েন্স স্ট্রিমে যাওয়ার জন্য বাধ্য হয়ে তাকে ম্যাথ নিতে হয়েছে। কিন্তু ওই ছেলেটা দেখা গেল ভূগোলটা খুব ভালো লাগে, তাহলে সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সঙ্গে কিন্তু ভূগোলটাও নিতে পারবে, এমন সুযোগ কিন্তু এখন তৈরি করা হয়েছে। তো এটা খুবই ওয়েলকামিং একটা পলিসি। হ্যাঁ, মানে মোটামুটি তোমরা যদি ভালো করে বুঝতে পারো তো তোমাদের আশা করি ভালো লাগবে, এবং তোমরা এই এডুকেশন পলিসি সম্পর্কে নিজেরা কী ভাবছো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। ওকে, আচ্ছা, এরপরে হয় তোমরা এটার স্ক্রিনশট নেবে, এই স্ক্রিনটা যেটা তোমরা দেখছো এখন, এটার হয় স্ক্রিনশট নেবে, আদারওয়াইজ নোট করবে। ওকে, দেখো ইম্পর্ট্যান্ট পয়েন্টস টু রিমেম্বার অ্যাবাউট NEP 2020, মানে 2020 ন্যাশনাল এডুকেশন পলিসির কতগুলো পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। নাম্বার 1 পয়েন্ট, দিস NEP ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 draft was prepared by a panel of experts led by former ISRO chief K. Kasturirangan। তাহলে K. Kasturirangan এর অধ্যক্ষ ক্রমে বা সভাপতিত্বে এই NEP 2020 ড্রাফট কিন্তু তৈরি হয়েছে। ওকে, নেক্সট পয়েন্ট, দ্য গোল অফ NEP 2020 ইজ, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র গোল হচ্ছে মেকিং ইন্ডিয়া আ গ্লোবাল নলেজ সুপার পাওয়ার, ভারতবর্ষকে একটা গ্লোবাল নলেজ সুপার পাওয়ারে তৈরি করাটা হচ্ছে এর মূল লক্ষ্য। তারপরে 3 নম্বর পয়েন্ট দেখো, দ্য রিমেইনিং মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট HRD মিনিস্ট্রি, মানে বর্তমানে যেটা HRD মিনিস্ট্রি, যেটাকে আমরা বলি হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রির নাম পরিবর্তন করে কিন্তু এখন করা হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন, মানে এখন যা মন্ত্রীকে বলা হবে শিক্ষামন্ত্রী। হ্যাঁ, শিক্ষামন্ত্রী বলা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, যেটাকে HRD মিনিস্ট্রি বলা হতো, সেই HRD মিনিস্ট্রির নাম এখন পরিবর্তন করে কি করা হয়েছে, মিনিস্ট্রি অফ এডুকেশন বা শিক্ষামন্ত্রী বলা হবে, ঠিক আছে। নিশাঙ্ক পোখরিয়াল
যে এখন আমাদের শিক্ষামন্ত্রী আছেন নিশাঙ্ক পোখরিয়াল। এবার দেখো, ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন ফ্রম প্রি স্কুল টু সেকেন্ডারি লেভেল উইথ 100% গ্রস এনরোলমেন্ট রেশিও, GER, গ্রস এনরোলমেন্ট রেশিও ইন স্কুল এডুকেশন বাই 2030। ভারত সরকার চাইছে 2030 পর্যন্ত ভারতবর্ষের এডুকেশন সিস্টেমের মধ্যে, মানে প্রি স্কুল টু সেকেন্ডারি লেভেল, মানে যতটা আমাদের যে মানে 5+3+3+4 এই সিস্টেমের মধ্যে 100% মানে GRE আনতে চাইছে ভারত সরকার। হ্যাঁ, গ্রস এনরোলমেন্ট রেশিও মানে কি জানো? গ্রস এনরোলমেন্ট রেশিও মানে হচ্ছে যে বাচ্চারা স্কুলে আসবে, প্রত্যেকটা বাচ্চা স্কুলে সামিল হবে, প্রত্যেকটা বাচ্চা স্কুলে সামিল হবে, সেই নিয়ম। তারপরে দেখো 5 নম্বর পয়েন্ট, টু ব্রিং 2 crore out of school children back into the mainstream open schooling system will be organized। দেখো, প্রায় ভারতবর্ষের 2 কোটি বাচ্চারা স্কুলের বাইরে রয়েছে, আর সেই 2 কোটি বাচ্চাদেরকে স্কুলের আওতায় মানে মেইন স্ট্রিম এডুকেশনের মধ্যে আনার জন্যে ওপেন স্কুলিং সিস্টেম বলে একটা অর্গানাইজেশন চালু করা হবে। তারা এই যে সমস্ত ছেলেমেয়েরা স্কুল ছেড়ে দিয়েছে তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দেবে। ওকে, চিলড্রেন কাম ইন কন্ট্যাক্ট অফ দ্য স্কুলস অ্যাট দ্য এজ অফ 3 years, এবং এখন থেকে বাচ্চারা তাদের 3 বছর বয়সে স্কুলের মুখ দেখতে শুরু করবে, এবং তাদের সেই 3 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত যে পড়াশোনাগুলো হবে সেগুলো টোটালি প্লেয়িং, শুধুমাত্র খেলাধুলা, আর কিচ্ছু না। যেটা বাইরে দিয়ে আগে খেলে বেড়াতো এখন স্কুলে গিয়ে খেলবে, দ্যাটস অল। তারপর কি, ভোকেশনাল এডুকেশন উইল স্টার্ট ফ্রম ক্লাস 6 উইথ ইন্টার্নশিপ, মানে ক্লাস 6 থেকে ভোকেশনাল ট্রেনিং, তার ভোকেশনাল এডুকেশন শুরু যাবে উইথ ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ মানে আমি বললাম বিভিন্ন লোকাল মেকানিক, আর্টিস্ট, হ্যাঁ, মিউজিশিয়ান, এদের কাছে গিয়ে তাকে ইন্টার্নশিপ গ্রহণ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এদের কাছে গিয়ে তাকে শিক্ষা গ্রহণ করতে হবে হাতে কলমে। আচ্ছা, 8 নম্বর পয়েন্ট, আ নিউ অ্যান্ড কম্প্রিহেন্সিভ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন NCFTE 2021 উইল বি ফর্মুলেটেড। মানে এই শিক্ষা ব্যবস্থা চালু করতে গেলে শিক্ষকদেরকেও তো শিক্ষিত করতে হবে, আর সেই শিক্ষকদের শিক্ষিত করার উদ্দেশ্যে NCFTE বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন, এই সংস্থাটাকে তৈরি করা হবে। কারা করবে? NCTE করবে, যেটা কিনা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের পক্ষ থেকে ওই ওপরের সংগঠন অর্থাৎ NCFTE 2021 এটাকে ফর্মুলেট করা হবে। কাদের কনসালটেশনে, এবং এরা সবসময় কনসালটেশন নেবে কার কাছ থেকে? NCERTর কাছ থেকে নেবে। NCERTর ফুল ফর্ম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ক্লিয়ার হলো? ভেরি গুড। তারপরে পয়েন্ট নাম্বার 9 খেয়াল করো, এখানে বাই 2030 দ্য মিনিমাম ডিগ্রি কোয়ালিফিকেশন ফর টিচিং উইল বি আ 4-year ইন্টিগ্রেটেড BEd ডিগ্রি। দেখো, এতদিন আমাদের শিক্ষক মহাশয়দের যে BEd ডিগ্রি ছিল সেটা কত বছরের ছিল? 2 yearsের ছিল, তাই না? কিন্তু এখন থেকে শিক্ষক মহাশয়দের BEd ডিগ্রি হয়ে যাবে 4 yearsের জন্য, 4 বছরের জন্য BEd করতে হবে, 4 বছর। তারপরে দেখো, গ্রস এনরোলমেন্ট রেশিও ইন হায়ার এডুকেশন, এবং হায়ার এডুকেশনেও যাতে ছেলে মেয়েদের বৃদ্ধি হয়। কত বৃদ্ধি হবে? রেজড আপ টু 50%, 2035, মানে 2035 সালের মধ্যে হায়ার এডুকেশনে 50% ছেলে মেয়ের গ্রোথ করতে হবে, ঠিক আছে? আর কি 3.5 crore সিটস টু বি অ্যাডেড ইন হায়ার এডুকেশন, এবং হায়ার এডুকেশনে 3.5 কোটি সিট সংখ্যা কিন্তু বাড়ানো হবে। প্রত্যেকটা কলেজে, ইউনিভার্সিটিতে কিন্তু সিট সংখ্যা বেড়ে যাবে। ওকে, মানে 3.5 কোটি সারা দেশ জুড়ে বাড়বে, ভাবতে পারছো? প্রচুর সিট বেড়ে যাবে, অনেকে সুযোগ পাবে হায়ার স্টাডি করার। আর সবথেকে বড় পয়েন্ট, এখান থেকে প্রশ্ন আসবে, এমফিল বলে যে কোর্সটা ছিল সেই এমফিল কোর্সটাকে ডিসকন্টিনিউ করা হবে। এমফিল কোর্স বলে আর কিছু থাকবে না এখন থেকে। অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, যেটা আমি বলছিলাম, ABC, অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস তৈরি করা হবে। কিসের জন্য? ট্রান্সফার ক্রেডিটস, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে এই ব্যাংক থেকে জানতে পারবে যে আসলেই ছেলেটা কতদূর কী পড়াশুনো করেছে, সেটা জানা যাবে কোথা থেকেই? অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস থেকে। মানে তোমার সমস্ত যাবতীয় কিছু যা তা এই অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিটসের মধ্যে কিন্তু থাকবে, তোমার শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু এর কাছে থাকবে। ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন উইল বি ক্রিয়েটেড, এটা খুব ইম্পর্ট্যান্ট।
দেখো এই জিনিসটা আমেরিকাতে যে নামে রয়েছে সেই নাম কী নামে রয়েছে, ওখানে রয়েছে ন্যাশনাল সায়েন্স রিসার্চ ইনস্টিটিউশন রয়েছে, ঠিক আছে, আমেরিকাতে রয়েছে ন্যাশনাল সায়েন্স রিসার্চ ইনস্টিটিউশন। কিন্তু ভারতবর্ষ দেখলো যে শুধুমাত্র সায়েন্স রিসার্চ ইনস্টিটিউশন কেন করব, এই জন্যে ভারত সরকার করেছে কি ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন করবে আর কি, যেখানে তুমি যে কোনো ধরনের শুধু সায়েন্স নয়, সায়েন্স ভিন্ন অন্য কোনো বিষয়েও তুমি রিসার্চ করতে পারো, তাহলে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গঠিত হবে। তারপর কি হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, এটাকে প্রতিষ্ঠা করা হবে, মানে HECI মানে কি হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া গঠন করা হবে, উইল বি সেট আপ অ্যাজ আ সিঙ্গেল আমব্রেলা বডি ফর দ্য এন্টায়ার হায়ার এডুকেশন। সমস্ত হায়ার এডুকেশনকে দেখার জন্যে একটা মাত্র বডি দেখবে, সেই মানে সংগঠন, একটা মাত্র সংস্থা দেখবে, সেই সংস্থাটার নাম কি হবে, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এই কমিশন গঠন করা হবে, এই কমিশন কিন্তু মানে দেখবে সমস্ত উচ্চশিক্ষাকে, এই কমিশনই দেখবে। আবার কি এই কমিশনের আন্ডারে 4টি সাব কমিটি থাকবে, মানে সাব ইনস্টিটিউশন থাকবে, তারা এই কমিটির আন্ডারে, এই কমিশনের আন্ডারে কাজ করবে। ওকে, তাহলে এই দপ্তরের আন্ডারে 4টি আরও ইন্ডিপেন্ডেন্ট সংগঠন থাকবে, সেগুলো কি দেখো, HECI উইল হ্যাভ 4 ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনস। তাহলে এই হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়ার 4টে ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন থাকবে, সেটা হচ্ছে ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল, অর্থাৎ NHERC। কিসের জন্য এরা, ফর রেগুলেশন, সমস্ত রেগুলেশনের জন্য, হায়ার এডুকেশনকে রেগুলেট করার জন্য এই সংগঠনটা কাজ করবে। তারপরে দেখো জেনারেল এডুকেশন কাউন্সিল GEC, এরা কী করবে, ফর স্ট্যান্ডার্ড সেটিং, মানে কোনো কলেজের স্ট্যান্ডার্ড কেমনটা কি, কোন কলেজের স্ট্যান্ডার্ড কেমন কি আছে সেইগুলো সেটিং কিন্তু GEC করবে। তারপরে দেখো 3 নম্বর হায়ার এডুকেশন গ্রান্ট কাউন্সিল, এরা ফান্ডিং করবে, যেমন আমাদের এখন গ্রান্ট কমিশন আছে UGC, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, তো সেই ইউজিসির কাজ এখন কে করবে, হায়ার এডুকেশন গ্রান্ট কাউন্সিল করবে, অর্থাৎ HEGC করবে ফর ফান্ডিং, এরা ফান্ডিংয়ের ব্যবস্থা করবে। ন্যাশনাল অ্যাক্রিডেশন কাউন্সিল NAC ফর অ্যাক্রিডেশন মানে কোনো কলেজকে স্বীকৃতি দেওয়া, হ্যাঁ, কোনো একটা কলেজ নতুন তৈরি হলো তাকে স্বীকৃতি দেওয়া, সে কলেজ হতে পারবে কি না, সেই মানে অ্যাক্রিডেশনের জন্য একটা সংগঠন থাকছে, তার নাম ন্যাশনাল অ্যাক্রিডেশন কাউন্সিল অর্থাৎ NAC। তাহলে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার, উচ্চশিক্ষা ব্যবস্থার মূল যে সংগঠন সেটা কি হচ্ছে, মূল যে ইনস্টিটিউশন সেটা হতে চলেছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। আর সেই হায়ার এডুকেশন অফ ইন্ডিয়ার কমিশন অফ ইন্ডিয়ার 4টে মানে স্বশাসিত সংস্থা থাকবে, 4টে, তাদের একটার নাম হচ্ছে ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল, আর একটার নাম জেনারেল এডুকেশন কাউন্সিল, আর একটার নাম, এদের কাজগুলো কিন্তু আমি এখানে পাশে লিখে রেখেছি দেখো, হায়ার এডুকেশন গ্রান্ট কাউন্সিল, আর একটা থাকছে ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল। ক্লিয়ার হলো, ভেরি গুড। এরপরে আর কতগুলো পয়েন্ট মনে রাখবে, যেমন অ্যান অটোনমাস বডি দ্য ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম NETF অর্থাৎ ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম বলে একটা সংস্থা গঠন করা হবে। তারা কি করবে, তারা প্রোভাইড আ প্ল্যাটফর্ম ফর দ্য ফ্রি এক্সচেঞ্জ অফ আইডিয়াজ অন দ্য ইউজ অফ টেকনোলজি টু এনহ্যান্স লার্নিং, অ্যাসেসমেন্ট, প্ল্যানিং, অ্যাডমিনিস্ট্রেশন। মানে এই টেকনোলজি গ্রুপ, মানে যে ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম যেটা থাকবে, এটা তাদের টেকনোলজি প্রোভাইড করবে প্রত্যেকটা সেক্টরকে, মানে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার সেক্টরকে তাদের টেকনোলজি প্রোভাইড করবে, এবং টেকনোলজির সাহায্যে কীভাবে লার্নিংকে, অ্যাসেসমেন্টকে, প্ল্যানিংকে, অ্যাডমিনিস্ট্রেশনটাকে মানে উন্নততর করা যায় টেকনোলজি ইউজ করে। ওকে, এবং সমস্ত কলেজগুলোকে টেকনোলজির দিক থেকে উন্নত করা হবে। এবং এখানে শুনে রাখো, এই যে NAC যেটা ন্যাশনাল অ্যাক্রিডেশন কাউন্সিল যেটা হবে, এটা কিন্তু প্রত্যেকটা কলেজকে তার আপগ্রেডেশনের জন্যে তাড়া দেবে। হ্যাঁ, যদি আপগ্রেডেশন না করে তাহলে কলেজটিকে ক্যান্সেল করে দেওয়া হবে। যেমন মনে করো কোনো একটা কলেজের গ্রেডেশন কেমন হয়, কলেজের গ্রেডেশন ধরো A+, A, B+, B, C, D। এবার মনে করো যে কলেজটা বর্তমানে D-তে রয়েছে তাকে বলা হবে তুমি কয়েক বছরের মধ্যে C-তে চলে এসো, মানে তোমার নিজের কলেজটাকে ডেভেলপ করে C-তে চলে এসো। যারা C আছে তাকে বলা হবে তুমি B-তে চলে এসো, যারা B আছে তাদের বলা হবে তুমি B+ করার চেষ্টা করো, যারা A-তে আছে, B+ আছে তাদের বলা হবে তুমি A-তে আসার চেষ্টা করো, যারা A আছে তাদের বলা হবে A+ করা। মানে কলেজগুলোকে উন্নত করো, নিজেদের ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ডেভেলপ করো, অর্থাৎ ভালো করে টেকনোলজিকে ব্যবহার করে নিজেদেরকে প্রমোট করো। ওকে, আচ্ছা, ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার পরখ, ঠিক আছে,
পরখ বলে একটা ইনস্টিটিউশন গঠন করা হবে, দ্যাট উইল ক্রিয়েটেড টু অ্যাসেস দ্য স্টুডেন্ট। ছাত্রদেরকে ছাত্রদের গুণমান নির্ধারণ করার জন্য পরখ বলে একটা সেন্টার তৈরি করা হবে, ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার। ইট অলসো প্রোভাইড ফরেন ইউনিভার্সিটি, দেখো এই শিক্ষা ব্যবস্থা অনুযায়ী কিন্তু বিদেশি ইউনিভার্সিটিদেরকেও অনুমতি দেওয়া হবে ভারতবর্ষে তাদের ক্যাম্পাস করার জন্যে। কথার কথা ধরো, মনে করো যদি কেমব্রিজ ইউনিভার্সিটি যদি চায়, সে ভারতবর্ষে কিন্তু একটা কেমব্রিজ ইউনিভার্সিটি একটা ক্যাম্পাস ওপেন করতে পারে। আবার যদি মনে করো যে তোমার বাংলাদেশের কোনো একটা ইউনিভার্সিটি, সে মনে করো ভারতবর্ষে এসে একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস খুলতে চায়, হ্যাঁ খুলতে পারবে। এই হচ্ছে মূল জিনিসটা হবে, যেটা বিদেশি ইউনিভার্সিটিরা কিন্তু ভারতবর্ষে এসে ক্যাম্পাস খুলতে পারবে। এবং এর সাথেও আর কতগুলো পয়েন্ট বলে দিই, যে যখন কোনো ছেলে 12 ক্লাস পাশ করছে, 12 ক্লাস পাশ করার পরে সে যখন কলেজে ভর্তি হবে তখন কিন্তু তাকে একটা সিইটি দিতে হবে, মানে কমন এলিজিবিলিটি টেস্ট। হ্যাঁ, অর্থাৎ একটা সিইটি পরীক্ষা দিতে হবে, মানে প্রত্যেকটা কলেজে ভর্তি হওয়ার জন্যে হ্যাঁ তাকে একটা কমন এলিজিবিলিটি টেস্ট দিয়ে কিন্তু তখন তাকে কলেজে ভর্তি হতে হবে। ওকে, শুধুমাত্র এখন আর সেই মার্ক দিয়ে বা মার্কশিট জমা দিয়ে বা ফর্ম তুলেই কিন্তু আর ভর্তি হবে না। এখন যে কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য একটা পরীক্ষা দিতে হবে সিইটি। সেই সিইটি পরীক্ষা দিয়ে তখন তাকে কিন্তু কলেজে ভর্তি হতে হবে। এতে কী হবে, এতে কিন্তু শিক্ষার যে মান, সেই শিক্ষার মান কিন্তু অনেক বেড়ে যাবে। ওকে, সবথেকে বড় ব্যাপার যেটা হয়েছে এই এডুকেশন পলিসিতে, সেটা হচ্ছে ভারত সরকার লক্ষ্যমাত্রা এটা ঠিক করেছে যে এখন থেকে ভারত সরকার শিক্ষা খাতে তার 6% জিডিপিকে ব্যবহার করবে। ভারতের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেই গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 6% খরচ ভারত সরকার কিন্তু শিক্ষা খাতে ব্যবহার করবে। এতদিন কত করতো, এতদিন ভারত সরকার 4.6% অফ জিডিপি শিক্ষা খাতে ব্যয় করতো, কিন্তু এখন ভারত সরকার কত টাকায় নিয়েছে, 6% জিডিপি। আর কতটুকুন বাড়লো তাহলে, 1.4% কিন্তু ইনক্রিজ হলো। 1.4% ইনক্রিজ করা হচ্ছে, মানে কি অর্থের প্রচুর যোগান কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে দেওয়া হচ্ছে শিক্ষার ইনফ্রাস্ট্রাকচারটাকে ঠিক করার জন্যে। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা ভালো হবে, সেটা হচ্ছে যে লোকাল যে সমস্ত মানুষগুলো, কেউ মেকানিক আছে, কেউ ইলেকট্রিক মেকানিক, কেউ সাইকেল মেকানিক, কেউ মোটর সাইকেল মেকানিক রয়েছে, তাই না, কেউ আর্টিস্ট রয়েছে, কেউ পেইন্টার রয়েছে, লোকাল এই সমস্ত যারা রয়েছে এদের কিন্তু একটা ইনকামের রাস্তা খুলে যাবে। কারণ এরা যখন স্কুলের বাচ্চাদেরকে পড়াতে আসবে বা এদেরকে যখন হাতে কলমে ট্রেনিং দেবে, তখন কিন্তু এদের মধ্যে একটা ইনকামের রাস্তা কিন্তু খুলে যাবে, এরাও একটা রোজগারের আওতার মধ্যে আসবে। তো ওভারঅল টোটাল এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। তবে আমার কিন্তু এটাকে খুব ওয়েলকামিং বলে মনে হয়েছে। ওকে, তাহলে আজকে এখানে ভিডিওটি শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর যদি ডিসলাইকও কেউ করো কোনো আপত্তি নেই, খারাপ লাগলে একদম ডিসলাইক করে দেবে, কিন্তু নিচে আমাকে কারণটা অবশ্যই বলবে যে আমি ডিসলাইক কেন করলাম, তাহলে আমি নিজেকে মডিফাই করতে পারবো। ওকে, থ্যাংক ইউ।